নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। এবছরের কেন্দ্রীয় বাজেট গোটা দেশের ছিল না। প্রথম থেকেই বিরোধীরা এরকমই বলেছে। বাজেটে নরেন্দ্র মোদীর দুই মূল্যবান শরিক নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে সন্তুষ্ট করার আপ্রাণ চেষ্টা করা হয়েছে, কিন্তু তাতেও তো সন্তুষ্ট হলেন না চন্দ্রবাবু নাইডু। তার আরও আর্থিক সাহায্য চাই। দিল্লি গিয়ে শনিবার প্রধানমন্ত্রীর কাছে এই দাবি জানালেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী। আরও টাকা চাই, এই আর্জি নিয়ে ফের মোদির দ্বারস্থ চন্দ্রবাবু নাইডু। তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেটে রীতির বাইরে গিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে অন্ধ্রপ্রদেশকে। মোদির নির্দেশে নির্মলা সীতারামন খুশি মতো সাজিয়েছেন অন্ধ্রপ্রদেশকে। এনডিএর দুই মূল শরিক দল নীতিশ কুমারের জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডুর টিডিপিকে সন্তুষ্ট রাখাই প্রধান কাজ ছিল মোদির। না হলে এই নড়বড়ে কেন্দ্রীয় সরকারের শেষ ঘন্টা বেজে যাওয়ার আশঙ্কা ছিল। কিন্তু তাতেও মোদির দুশ্চিন্তা দূর হলো কোথায়? চন্দ্রবাবু নাইডুর খিদে ওতে মেটেনি, তার আরও চাই, আরও চাই। মোদির সঙ্গে দেখা করে বাজেটে অন্ধ্রপ্রদেশের জন্য আলাদা কিছু বরাদ্দ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নাইডু। একই সঙ্গে তার রাজ্যের তথাকথিত দুর্বল আর্থিক স্বাস্থ্যের হাল ফেরাতে অনুরোধ করেছেন তিনি। সূত্রের খবর, প্রধানমন্ত্রীকে নাইডু জানিয়েছেন আরও টাকা চাই। রাজ্যের ক্রমবর্ধমান আর্থিক সংকটের মোকাবিলায় আরও কেন্দ্রীয় সাহায্য প্রয়োজন। মূলত রাজ্যের অর্থনৈতিক কার্যকলাপ বৃদ্ধি এবং রাজ্যের জিডিপি বাড়ানোর জন্য ফের কেন্দ্রের সহায়তা চেয়েছেন। জানা গিয়েছে, নাইডু রাজ্যের ক্যাপিটাল ইনভেস্টমেন্টের জন্য বিশেষ আর্থিক সহায়তা এবং উত্তর উপকূলীয় এলাকার অনুন্নত জেলাগুলির জন্য অর্থ বরাদ্দের অনুরোধ করেছেন। এছাড়াও ঋণে জর্জরিত অন্ধ্রের জন্য বিশেষ আর্থিক সহায়তাও চেয়েছেন তিনি। সংবাদ সংস্থার খবর, পোলাভারম সেচ প্রকল্প ও বিমানবন্দর সম্প্রসারণে আর্থিক সহায়তাও চেয়েছেন তিনি। নাইডু প্রধানমন্ত্রীকে বলেন, ভয়ঙ্কর আর্থিক চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে কেন্দ্রীয় সহায়তা চাই। গত মাসেই পেশ হওয়া কেন্দ্রীয় বাজেটে অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন অনুযায়ী নতুন রাজধানী অমরাবতীর পরিকাঠামো উন্নয়নের জন্য বাড়তি 15,000 কোটি টাকার প্যাকেজ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়। শুধু তাই নয়, আগামী বছরগুলিতে এই ধরনের আরও একাধিক আর্থিক প্যাকেজ দেওয়া হবে বলে জানিয়েও দেন নির্মলা সীতারামন। এর পাশাপাশি ঘোষণা করা হয় অন্ধ্রের রায়ালসীমা অঞ্চল, কার্নাল, অনন্তপুর, ওয়াইএসআর এবং চিত্তোর 4 জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং পরিকাঠামো উন্নয়নে জোর দেবে মোদী সরকার। কিন্তু এখন দেখা যাচ্ছে এতে সন্তুষ্ট হননি চন্দ্রবাবু নাইডু, তার আরও চাই। কেন্দ্রীয় বাজেট পেশের মাসখানেক বাদেই ফের চন্দ্রবাবু নাইডু আরও সাহায্য চাইলেন। আসলে কেন্দ্রে বিজেপিকে সমর্থনের আগে একটাই শর্ত দিয়েছিলেন চন্দ্রবাবু, অন্ধ্রকে বিশেষ আর্থিক প্যাকেজ দিতে হবে। বিশেষ কোনো কেন্দ্রীয় মন্ত্রক বা জোটের দল হিসাবে বাড়তি গুরুত্ব কিছুই দাবি করেননি চন্দ্রবাবু। সে কারণেই আর্থিক প্যাকেজের জন্য মোদির ওপর চাপ বাড়ানোকে তাঁর অলিখিত অধিকার বলে মনে করেন নাইডু। বাজেটে অন্ধ্রপ্রদেশকে বিশেষ বরাদ্দ ইতিমধ্যেই করা হয়েছে। বাংলা সহ একাধিক রাজ্যে ন্যূনতম বরাদ্দও করা হয়নি। ফের কেন চন্দ্রবাবু নাইডুর বাড়তি দাবি শোনা হচ্ছে? তৃতীয় মোদী সরকার কি এমনভাবেই চলবে? নড়বড়ে কেন্দ্রীয় সরকারের অপমৃত্যুর আশঙ্কা রোধে এভাবেই শরিকদের ব্ল্যাকমেলিং চলবে? ক্ষমতায় থাকার লোভে বাকি সব রাজ্যের সাংবিধানিক অধিকার লাটে তুলে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? 2 হাতে ভরে মোদী ঘুষ দিয়েই যাবে নীতিশ নাইডুকে? এটা সংবিধানের কোন ধারায় লেখা আছে? জনগণের ধারণা, গদিতে টিকে থাকতে চন্দ্রবাবু নাইডুর এসব দাবিও মেনে নেবেন নরেন্দ্র মোদী। নীতিশ নাইডু বুঝে ফেলেছেন, আইসিইউতে থাকা মোদী সরকারকে নিয়ে এ ধরনের খেলার মধ্যে কোনো অন্যায় নেই। নিজেদের রাজ্যের স্বার্থে দুর্বল কেন্দ্রের ওপর চাপ বাড়ানো যেতেই পারে, কিন্তু প্রশ্ন অন্য। পঙ্গু সরকার বাঁচিয়ে রাখতে নরেন্দ্র মোদী নতজানু হয়ে কতদিন থাকবেন? এভাবে গদিতে থাকার কি খুব প্রয়োজন? ফিরছি একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। জঙ্গিহানা চলছে, ধরপাকড়েরও শেষ নেই। লোকজন 2 দিন বাইরে বেরোয় তো 3 দিন সেঁধিয়ে থাকে। এহেন তপ্ত কাশ্মীরে গত 2 মাসে সেনা জঙ্গি সংঘর্ষে
কমপক্ষে 19 জনের মৃত্যু হয়েছে, আহত আরও। আর তারই মধ্যে ভূস্বরকে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে কেন্দ্রকে কার্যত চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে নির্বাচন কমিশন। জম্মু কাশ্মীরে শেষ ভোট হয়েছিল 10 বছর আগে। 2014 সালের পর আবারও সেখানকার বাসিন্দাদের ভোটের লাইনে দাঁড়াতে দেখা যাবে। যদিও এই কবছরে বেশ কিছু প্রশাসনিক বদল ঘটেছে কাশ্মীরে। পূর্ণ রাজ্য থেকে কেন্দ্রশাসিত রাজ্য হয়েছে, বিলোপ হয়েছে সংবিধানের 370 ধারা। সেই সূত্রে খোয়া গিয়েছে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা। তারপরেও কেটে গিয়েছে 5 বছর। গত বছর বিষয়টি দেশের শীর্ষ আদালতের নজরে এলে 11ই ডিসেম্বর সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ চলতি বছরের 30শে সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া শেষ করার নির্দেশ জারি করে। এরপরেই নড়ে চড়ে বসে কেন্দ্র, সক্রিয় হয় নির্বাচন কমিশনও। অবশেষে 16ই আগস্ট ভোট ঘোষণা হয়। কমিশনের সূচি মোতাবেক 3 ধাপে হবে জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচন। প্রথম দফা 18ই সেপ্টেম্বর, দ্বিতীয় 25 এবং 1 অক্টোবর তৃতীয় দফার ভোট সম্পন্ন হবে। তার আগে 20 আগস্ট প্রকাশ পাবে ভোটমুখী অঞ্চলের চূড়ান্ত ভোটার তালিকা। সব মিলিয়ে 87 লক্ষের বেশি মানুষ ভোট দেবে 90টি আসনের বিধানসভা নির্বাচনে। জম্মু কাশ্মীরের সঙ্গে ভোট হবে হরিয়ানায়ও। 3রা নভেম্বর পর্যন্ত বিধানসভার মেয়াদ থাকলেও আগেই ভোট হবে জটভূমিতে। জম্মু কাশ্মীরের মতো হরিয়ানা বিধানসভার আসন সংখ্যা 90টি হলেও সেখানে একদিনেই ভোট করাতে চায় নির্বাচন কমিশন। কার্যত ভোটমুখী দুরাজ্যেই অগ্নি পরীক্ষা বিজেপির। 2019-এর বিধানসভা নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, যদিও 40টা আসন দখল করে সবার উপরে ছিল বিজেপি। পরবর্তীতে দুষ্মন্ত চৌতালার জননায়ক জনতা পার্টির সঙ্গে গাঁটছড়া বেঁধে সরকার গড়ে গেরুয়া শিবির। সমর্থন জানান আরও 7 নির্দল বিধায়ক। মুখ্যমন্ত্রী হন মনোহর লাল খট্টর ও উপমুখ্যমন্ত্রী করা হয় দুষ্মন্তকে। কিন্তু 2024-এর লোকসভা ভোটের আগে অবসান ঘটে সেই মধুচন্দ্রিমার, আর তার ফল হাতে নাতে পায় গেরুয়া শিবির। 2019-এর লোকসভা ভোটে যেখানে 10টির মধ্যে সবকটি আসনই পেয়েছিল পদ্মদল, সেখানে 2024-এ কংগ্রেসের সঙ্গে 5টি আসন ভাগাভাগি করে দৌড় শেষ করে তারা। এমনই রাজনৈতিক সমীকরণে ফের ভোটের দামামা হরিয়ানায়। মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে এবছর ভোট হওয়ার কথা। আশা করা গিয়েছিল 4 রাজ্যে ভোট হবে একসঙ্গে, কিন্তু 2 রাজ্য বাদ পড়ায় তাতে অন্য চাল দেখছে বিরোধীরা। জোটের বাধ্যবাধকতায় মহারাষ্ট্রে খুব নিশ্চিন্তে নেই বিজেপি। শরিক দলের দাবি ও পাল্টা দাবিতে এখনো ঘর গুছিয়ে উঠতে পারেনি তারা। ঝাড়খণ্ডেও বিজেপির স্বস্তির ছবিটা কিছুটা হলেও ফিকে। এই পরিস্থিতিতে শাসককে ঘর গোছানোর সুযোগ করে দিতেই কি বাদ পড়ল মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড? প্রশ্নটা বিরোধীদের। সময় এখন আরও একটা বিরতির। ফিরছে বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলনে রক্ত ঝরেছে ও দেশের নানা প্রান্তে। মৃত্যু হয়েছে অসংখ্য। এই বিক্ষোভ অথবা প্রতিবাদ আন্দোলনে মৃতের সংখ্যা কত? এই বিক্ষোভে প্রকৃত মৃতের সংখ্যা কত তা নিয়ে রিপোর্ট পেশ করেছে রাষ্ট্রসংঘ। এই রিপোর্টে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। পালাবদলের প্রাক মুহূর্তে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে উত্তাল হয়েছিল বাংলাদেশ। ছাত্র আন্দোলনে উত্তাল হয়েছে দেশের অসংখ্য প্রান্তর। সেই সময় তৎকালীন হাসিনা সরকার নির্বিচারে শক্তি প্রয়োগ করে ছাত্র জনতাকে তথা আন্দোলনকারীদের দমন করার চেষ্টা করে গিয়েছে। অভিযোগ, আন্দোলন স্তব্ধ করতে সরকারের তরফে শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচারে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, প্রাণঘাতী গোলা বারুদ, আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। ফলে রক্তাক্ত হয়েছিল ওদেশের নানা প্রান্তর। অসংখ্য মৃত্যুর ঘটনা ঘটে। এই বিক্ষোভ প্রতিবাদে প্রকৃত মৃতের সংখ্যা কত তা নিয়ে সম্প্রতি রিপোর্ট পেশ করেছে রাষ্ট্রসংঘ। রিপোর্টে সামগ্রিক মৃত্যুর সংখ্যা উল্লেখ করার পাশাপাশি বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও আনা হয়েছে।
রাষ্ট্রসংঘ জেনেভা থেকে প্রকাশিত এক রিপোর্টে এই তথ্য জানিয়েছে। প্রকাশিত রিপোর্টের নাম বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভ এবং অস্থিরতার প্রাথমিক বিশ্লেষণ। বাংলাদেশের ছাত্র আন্দোলনে প্রকৃত মৃতের সংখ্যা এই রিপোর্টে পেশ করা হয়েছে। রাষ্ট্রসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক এই রিপোর্ট প্রকাশ করেছেন। রাষ্ট্রসংঘের এই রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশে আন্দোলনের সময় 32টি শিশুসহ মোট 650 জন প্রাণ হারিয়েছেন। 10 পাতার রিপোর্টে জানানো হয়েছে 16 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত নিহতের সংখ্যা হয়েছেন 400 জন, আর 5 ও 6 আগস্টে প্রাণ গিয়েছে আরও 250 জনের। নিহতদের মধ্যে আছেন বিক্ষোভকারী, পথচারী, সাংবাদিক এবং নিরাপত্তা কর্মীরা। রিপোর্টে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও আনা হয়েছে। রাষ্ট্রসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেছেন, ছাত্র ও জনতার আন্দোলন চলাকালীন বিক্ষোভকারীদের হত্যার তদন্ত করতে আগস্টের শেষ সপ্তাহে রাষ্ট্রসংঘের এক প্রতিনিধি দল ঢাকায় যাবে। ওই 650 জনের হত্যার প্রাথমিক কারণ খুঁজতে এই প্রতিনিধি দল স্বাধীনভাবে কাজ করবে। গণ আন্দোলনের ঠেলায় পতন ঘটেছে বাংলাদেশের হাসিনা সরকারের। শেখ হাসিনা এখন ভারতের আশ্রয়। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এখন ওই দেশে অন্তর্বর্তী সরকার। বিক্ষোভ চলাকালীন ঘটে যাওয়া হত্যাকাণ্ডের বিচারের সিদ্ধান্ত নিয়েছে নতুন ইউনূস সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই বিচার হবে। গত 1 জুলাই থেকে 5 আগস্টের মধ্যে সমস্ত হত্যার মামলার বিচার হবে। তদন্ত এবং বিচারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সাহায্যের আশ্বাস দিয়েছে রাষ্ট্রসংঘ। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।